হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। শেষ সময়ের প্রস্তুতি কেমন চলছে জানি না, তবে এতটুকু আশা রাখতেই পারি শেষ সময়ের প্রস্তুতিটা অনেক অনেক ভালো হচ্ছে। একটা কথা বারবারই আমি বলে আসি, সেই কথাটা হচ্ছে যে শেষ মুহূর্তে যে ভালো করবে সেই কিন্তু তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবে। অর্থাৎ প্রচলিত একটা বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। সামনের যে 7 থেকে 8টা দিন বা 9টা দিন আছে, এই দিন কটাও যদি তোমরা গুনে গুনে পড়াশোনা করো, অ্যাটলিস্ট শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা তোমাদের হয়ে যাবে। এতদিন পড়াশোনা করে আসার পর এই শেষ মুহূর্তে যদি কেউ অবহেলায় কাটিয়ে দাও, তাহলে তীরে এসে তরি ডুবিয়ে যাবার মতোই অবস্থা কিন্তু তোমাদের হবে। সেই জায়গা থেকে শেষ মুহূর্তের প্রস্তুতিটা যেন আরো স্ট্রং হয়, আরো ভালো হয়, যার জন্য আমি চেষ্টা করব আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের যে প্রশ্ন ছিল বা এ ইউনিটের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করার জন্য। তার আগে একটা বিষয় জানিয়ে রাখি, যারা আমার লাইভ দেখছেন তারা কাইন্ডলি নিজ নিজ বন্ধুদের মেনশন করুন বেশি বেশি করে, যাতে তারাও আজকের এই লাইভ দেখে উপকৃত হতে পারে। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই যাতে নিজ নিজ যে ফ্রেন্ড গুলো রয়েছে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদেরকে যেন মেনশন করে সবাই। আমি সবাইকে মেনশন করতে বলছি, যারা টাইম লাইনে ফ্রেন্ড আছে সবাইকে। আমরা আজকে মূলত আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন প্যাটার্ন নিয়ে। বিগত সালগুলোতে কি টাইপের প্রশ্ন এই ইউনিটে এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট যে ইউনিটটি ছিল 2018-19 থেকে 2019 সেশনে, সেই ইউনিটটির পরবর্তীতে নামকরণ করা হয় এ ইউনিট, যেখানে আহ, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের সবাই পরীক্ষা দিতে পারবে। এটি হচ্ছে একটি সমন্বিত ইউনিট। এই ইউনিটে যে কেউই পরীক্ষা দিতে পারবে, যে গ্রুপেরই হোক না কেন। তার যে রিক্রুটমেন্ট ছিল সেই শর্তটা যদি পূরণ করতে পারে তাহলে সে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। এটা একটা বিষয়। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন তোমরা অলরেডি জেনে গেছো যে আসলে কি টাইপের প্রশ্ন হয় বা কত মার্কস থাকবে, এই বিষয়গুলো কিন্তু তোমরা জেনে গেছো। তারপরে এখানে আমি একটু যোগ করতে চাই তোমাদের সুবিধার্থে। আমরা আরেকটু সময় নেব যাতে আমাদের যারা আরো আছেন আমাদের বন্ধু বা যারা পরীক্ষার্থী তারা যাতে যুক্ত হতে পারে, তাহলে আমরা মূল আলোচনাটা শুরু করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন, এবং যারা সিনিয়র ভাই আছে তারা অলরেডি আমি জানি যে দেখছে তারা কয়েকজন, এবং যারা তোমরা পরীক্ষার্থী আছো তারাও দেখছো অধীর আগ্রহ করে। আমার কাছে কিন্তু একটা প্রশ্ন আছে। এখন ধরে নেওয়া যাক ভর্তি পরীক্ষার আগে এইরকম একটা কোশ্চেন তোমার হাতে ধরিয়ে দেওয়া হলো, বিষয়টা কেমন হবে? নিশ্চয়ই ভালো হবে। অনেকেই মানে পরীক্ষা দেওয়ার আগে যদি হাতে প্রশ্ন পেয়ে যাও তাহলে অনেক খুশি হবা। এবং অনেকেই টাকার মাধ্যমে কিন্তু প্রশ্ন কেনার চিন্তা ভাবনাও করে থাকে। কিন্তু আমার হাতে যে প্রশ্নটা আছে, এটা এটা একটা প্রশ্ন, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা এই প্রশ্নটা হচ্ছে 2018-19, অর্থাৎ 18-19 সেশনের যে সালে আমি চান্স পেয়েছি
এই প্রশ্নটার পরীক্ষা দিয়েই কিন্তু আজ আমি রাবিয়ান। তো সেই প্রশ্নটাকে ধরে ধরে আমি চেষ্টা করব যে আসলে আমাদের সময় কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল, যেগুলো তোমাদের ক্ষেত্রে অনেক অনেক হেল্পফুল। অ্যাটলিস্ট তোমরা যদি কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারো, তাহলে রাবিতে চান্স পাওয়া তোমার জন্য অনেক অনেক ইজি। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে তোমাদের শোনাবো, সবাই একটু ধৈর্য ধরে থাকবা। আমি একটু সময় নিচ্ছি, আমি একটু সময় চেয়ে নিচ্ছি সবার কাছে। ওকে, যার যার প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সবাই নির্দ্বিধায় কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই আমরা আরেকটু সময় চেয়ে নিচ্ছি, সবাই একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, সবার যদি মেনশন করা হয়ে যায় তাহলে একটু জানাবেন যে আসলে মেনশন করা হয়েছে। আর যারা এখন পর্যন্ত যুক্ত হতে পারেনি, আমি তাদেরকে বারবার বলছি যে তাদেরকে আপনারা কাইন্ডলি একটু অ্যাড করে নেন, কারণ অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে। সবাই একটু, আর একটু সময় নেব আমি। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে তোমরা অনেক কিছুই অনেক অনেক প্রশ্ন করছো। আহ, আমি সবগুলো বিষয় আমি স্পষ্টভাবে ক্লিয়ার করে দেবো। তার আগে তোমাদের যদি আরো প্রশ্ন কিছু করার থাকে সেই প্রশ্নগুলো করো, আমি সবার প্রশ্নের উত্তর দেবো। শেষ সময় আমি সবার প্রশ্নের উত্তর দেবো। তার আগে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করার চেষ্টা করছি যে রাবিতে বাংলাতে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এবং ইংরেজিতে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, এই বিষয়গুলো। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আহ সবাই কোশ্চেন করতে থাকেন, আমি সবার প্রশ্নের উত্তর দেব। আচ্ছা আচ্ছা, থাকা খাওয়া সব বিষয়গুলো নিয়েও আমি স্পষ্টভাবে তোমাদের ধারণা দেবো ভাই, কোনো সমস্যা নাই। সবাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে একটু লাইভ শোনো। তার আগে কোশ্চেন প্যাটার্নটা তোমরা সবাই একটু ক্লিয়ার হও, তাহলে আরো ভালো হবে। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের এ ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম। এই ইউনিটে
আর আসন সংখ্যা রয়েছে 2019টি। এই 2019টি আসনকে আবার ভাগ করা হয়েছে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ইউনিটে। অর্থাৎ এ ইউনিটে 3টি শিফটে ভাগ করা হয়েছে। শিফট নাম্বার 1, শিফট নাম্বার 2, শিফট নাম্বার 3। অর্থাৎ এই ইউনিটের যে আসন সংখ্যা আছে, এই আসন সংখ্যা 3টা শিফটে ভাগ হয়ে যাবে। 3টা শিফট থেকে আলাদা আলাদা করে আহ আলাদা আলাদা করে মানে তাদেরকে আসন সংখ্যা দেবে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন নেওয়ার আগে আমরা রাবির যে কোশ্চেনটি রয়েছে, অর্থাৎ যে কোশ্চেনটি আমি দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, সেই কোশ্চেনটি নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আসলে রাবির কি টাইপের কোশ্চেন আসলে করে থাকে, বাংলা, ইংরেজি, তারপর আমরা যদি আরো দেখতে পাই সাধারণ জ্ঞান, আসলে কি টাইপের কোশ্চেন হয়, আমি সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আর আমার হাতে যে কোশ্চেনটি রয়েছে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনের একটা প্রশ্ন, যে প্রশ্ন থেকেই আহ, এই প্রশ্নটাই এই প্রশ্নটা দিয়েই আমি পরীক্ষা দিয়েছিলাম। এবং এই প্রশ্নতে পরীক্ষা দেওয়ার পর আমি কিন্তু যে মার্কস পেয়েছি, সেই মার্কসের ভিত্তিতে বা সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি চান্স পেয়েছি। আজ আমি একজন দ্রাবিয়ান। এখানে আমি তোমাদের আরো দুইটা বিষয় ক্লিয়ার করে জানিয়ে রাখবো। শেষে যে বাক্য লিখতে হয়, অর্থাৎ ওএমআর শিটে যে বাক্য, দুইটা বাক্য বা একটা বাক্য লিখতে হয়, সে বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো। সবাই একটু ধৈর্য ধরে থাকো। আশা করি অনেক অনেক উপকার হবে তোমাদের আজকের লাইভ ভিডিওটি। ওকে। আচ্ছা, আমাদের সময় একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ইংলিশে প্যাসেজ থাকতো। আমাদের যেহেতু 100 নম্বরের ভিতর পরীক্ষা হতো, সেক্ষেত্রে তারা প্যাসেজ থেকে 5 নম্বরের কোশ্চেন করতো। যেহেতু এবছর 80 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 80টা এমসিকিউ পরীক্ষা, সেক্ষেত্রে 80টা এমসিকিউ এ তারা কত নম্বর দেবে? 100 নম্বর দেবে। কিন্তু আমাদের সময় 100টা এমসিকিউ এ ছিল 100 নম্বর, অর্থাৎ একটা এমসিকিউর জন্য ছিল 1 নম্বর। কিন্তু এবছর তোমাদের সুবিধার্থে 80টা এমসিকিউ এর জন্য তোমরা পাচ্ছ 100 নম্বর, অর্থাৎ একটা করে এমসিকিউ তাহলে 1.50 করে। এখন আমার কাছে যে কোশ্চেনটা আছে, সেখানে হচ্ছে প্রথমেই যে প্যাসেজটা এসেছিল সেটা হচ্ছে হিউম্যান আর ক্রুয়েলি ডিস্ট্রয়িং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড thereby creating a danger for us all। এই টাইপের একটা প্যাসেজ এসেছিল। এখন এই প্যাসেজটা আসার পর আমরা একটু সময় নেব। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। ওকে। আচ্ছা, এখানে এই প্যাসেজ থেকে যে কোশ্চেনটা প্রথমে এসেছিল সেটা হচ্ছে একটা বিপরীত শব্দ দিয়ে দিয়েছিল, যে এক্সটেনশন ইজ অ্যান্টোনিম, এর বিপরীত শব্দ কি, এটা। তারপরে দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটা ছিল, আহ, একটা হচ্ছে সেন্টেন্স লিখে দিয়েছিল, ওই প্যাসেজ থেকে একটা সেন্টেন্স উল্লেখ করে আহ, দিয়ে বলেছিল যে আসলে এটার অর্থ কি বা মিনিংটা কি ছিল, এটা। আর 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, হাউ আর পিপল ডিস্ট্রয়িং উইল্ড লাইফ, অর্থাৎ অর্থাৎ বন্য প্রাণীদের কিভাবে ধ্বংস করছে, এই বিষয়ে একটা। তারপর হাউ ডু পিপল ইন ডেঞ্জার দেয়ার ওন লাইফ, অর্থাৎ মানুষজন তার নিজের বেঁচে থাকার জন্য কিভাবে আহ, দায়ী, এই বিষয়গুলো নিয়ে এখানে কোশ্চেন করেছিল। অর্থাৎ সম্পূর্ণ কোশ্চেনটাই ছিল প্যাসেজের উপর ডিপেন্ড করেই। ঠিক আছে। তারপর এখানে আমি আর একটু দেখি আমাদের নিচে। এইটা ছিল প্যাসেজ থেকে 5টা কোশ্চেন। তারপর দিয়েছিল দা পুলার ফর্ম অফ উইল্ড লাইফের পুলার কি বা বহুবচন কি, এটা একটা কোশ্চেন ছিল এখানে। এটা হচ্ছে ছিল প্যাসেজ থেকে। এরপরে যদি আমি দেখতে পাই আহ, বাংলা থেকে আসলে কি টাইপের কোশ্চেন গুলো আছে, যদি কারো পড়াগুলো, যদি কারো মনে করো যে বাংলা ভালো থাকে, বাংলা যদি
বেসিক ক্লিয়ার থাকে, বাংলা যদি সে একটু যদি ভালো থাকে, তাহলে বাংলায় যদি 30 নম্বর থাকে বা 25 নম্বর থাকে, সম্পূর্ণ নম্বরটাই পাওয়া সম্ভব যদি তোমার বাংলার দক্ষতা থাকে। এখন দেখো, সেটা হচ্ছে কি, আমার সময় এসেছিল জিহ্বা শব্দের উচ্চারণটা কি হবে। একদম ইজি একটা কোশ্চেন, তোমরা ভাবতে পারো যে আসলে জিহ্বা জিহ্বা শব্দের উচ্চারণটা কি হবে। এই উচ্চারণ থেকে কিন্তু একটা কোশ্চেন আমরা কমন পাইলাম। তারপরে দেখো, নিচের কোনটি আকাশের সমার্থক শব্দ, অর্থাৎ আকাশের সমার্থক শব্দ কোনটি, এটা কোশ্চেন ছিল। তারপর দেখো, সুন্দর বনের অপর নাম কি, সাধারণ জ্ঞান থেকে আমরা একটা কোশ্চেন পেয়েছি, অর্থাৎ সুন্দরবনের অপর নাম কি বা পূর্ব নাম কি, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো কিন্তু থাকে। তারপর আরো একটা কি কোশ্চেন, ইংলিশ কোশ্চেন এসেছিল, যেটা একদম একদম ইজি, প্রিপজিশন থেকে, তোমরা সবাই জানো। কোশ্চেনটা ছিল এরকম: হি ওয়াজ গিলটি ড্যাশ কন্টেম্পট অফ কোর্ট, অর্থাৎ গিলটি ফিল করি আমরা যখন, সেই ক্ষেত্রে এখানে প্রিপজিশন কি হবে, অফ হবে, ফর হবে, ইন হবে, না বাই হবে। অর্থাৎ এটা হচ্ছে একদম, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা, সেই এই যে গিলটি আছে, গিলটির সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা বসবে সেটা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এইটা। তারপরে আরেকটা দেখো, এখানে আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়েছে, সেটা হচ্ছে তৌফিক ইজ সিনিয়র ড্যাশ মি ড্যাশ 3 ইয়ার্স। অর্থাৎ দুইটা গ্যাপ ছিল এখানে, সিনিয়র, আমরা জানি যে সিনিয়রের পর সাধারণত কি বসে, টু বসে, মি 3 ইয়ার্স, এখন এখানে বাই 3 ইয়ার্স না ফর 3 ইয়ার্স, এটা কিন্তু দেখতে হবে। তারপর আমরা দেখি তারপরের কোশ্চেনটা কি ছিল, আমার 11 নম্বর যে কোশ্চেনটা ছিল, কোনটি শুদ্ধ, অর্থাৎ আমরা যে বানান শুদ্ধিকরণ পড়েছি এ পর্যন্ত, সেই বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন এসেছে। তোমাদের যদি জানার কিছু থাকে প্রশ্নের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সবার উত্তর দেওয়ার জন্য। এখানে দেখো, বানান শুদ্ধিকরণ থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা হচ্ছে এই যে সৌজন্য, সৌজন্যতা, তারপর এই সৌজন্য বানানটার স্পষ্টভাবে অর্থাৎ কি হবে, শুদ্ধ বানানটা, এটা কিন্তু এখান থেকে তোমাদের খুঁজে বের করতে হতো। এইটা একটা, অর্থাৎ বানান শুদ্ধিকরণ থেকে আমরা একটা কোশ্চেন পাইলাম, তারপর আরেকটা পেয়েছি কোথা থেকে, উচ্চারণ থেকে। তার মানে এই দুটো টপিক আমাদের কমন। তারপর আমরা দেখব টু কাউন্ট দ্য চিকেনস বিফোর দে আর হ্যাস্ট, অর্থাৎ এই যে কিছু ওয়ার্ড অর্থাৎ সেন্টেন্স থাকে যেগুলো এক কথা টাইপের প্রকাশ করে থাকি আমরা সাধারণত, ওই টাইপের যে কিছু বাক্য আছে, যেমন চকচক করলে শোনা হয় না, এই ধরনের সেন্টেন্স গুলোর ইংরেজি কিছু ট্রান্সলেট আছে, সেইগুলো একটু তোমরা পড়ে নেবা, ওখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। তারপর দেখো, আই হ্যাভ ফিনিশড ড্যাশ টু রিড, অর্থাৎ রাইট ফ্রম যে ভার্ব আছে, আর রাইট ফ্রম ভার্ব থেকে একটা কিন্তু কোশ্চেন আমরা এখানে পেয়ে গেছি, রাইট ফ্রম ভার্ব থেকে, অর্থাৎ আই হ্যাভ ফিনিশড, তারপর দিয়ে দিছে টু রিড, আই হ্যাভ ফিনিশড টু রিড, এখানে এটা কি হবে, অর্থাৎ রাইট ফ্রম ভার্ব থেকে আমরা একটা কোশ্চেন পেয়েছি। তারপর দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স দেয়া থাকবে, সেখানে হচ্ছে এলোমেলো করে সাজানো থাকবে, কিংবা ওখানে কোনো একটা ভার্ব ভুল থাকবে, কিংবা কোনো একটা সাবজেক্ট মিস্টেক থাকবে, এগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে, এগুলো লিখতে হবে, অর্থাৎ পিন পয়েন্ট এরর বা কারেকশন যে টাইপের কারেকশনের ক্ষেত্রে। তারপর ছিল এক কথায় প্রকাশ, যে নারীর স্বামী ও পুত্র নেই, এক কথায় প্রকাশ ছিল যে নারীর স্বামী ও পুত্র নেই, এক কথায় কি হবে। তারপর কোনোভাবে যা নিবারণ করা যায় না, এটাও এসেছিল কোথা থেকে বলতো, ওই এক কথায় প্রকাশ থেকে। তার মানে যে নারীর স্বামী ও পুত্র নেই, এক কথায় প্রকাশ, কোনোভাবে যা নিবারণ করা যায় না, এক কথায় প্রকাশ, এগুলো সবগুলো এক কথায় প্রকাশ। তারপর দেখো কি এসেছিল, হ্যালো ল্যান্ড শব্দটির পরিভাষা কি, অর্থাৎ পরিভাষা, আমরা যে ব্যাকরণ বইয়ে পরিভাষাগুলো পড়ে থাকি সাধারণত, সেই পরিভাষা থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু এসেছে। তারপর দেখো কি, উক্তি বা উক্তির ক্ষেত্রে, অর্থাৎ প্রকৃতি ও প্রত্যয়ের ক্ষেত্রে, প্রকৃতি ও প্রত্যয় থেকে কিন্তু প্রশ্ন আমরা পেয়েছি একটা। তারপর আবার সাধারণ জ্ঞান, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি, এটা সবাই জানো, বরেন্দ্র জাদুঘর। সাধারণ জ্ঞান দেখবা যে ম্যাক্সিমাম সাধারণ জ্ঞানগুলো তোমার
পুরাতন অর্থাৎ সাম্প্রতিক সাধারণ জ্ঞান খুব 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 কম থাকে। ঠিক আছে। তারপর ইংলিশের ক্ষেত্রে দেখো কি এসেছে, হুইচ স্পেলিং ইজ কারেক্ট, অর্থাৎ এই যে কারেক্ট স্পেলিং, অর্থাৎ আমরা বাংলাতে যেমন উচ্চারণ পড়লাম, ইংলিশের ক্ষেত্রে সেরকম উচ্চারণ বা স্পেলিং কিন্তু এসেছে। তারপর হুইচ ওয়ার্ড ইজ রংলি স্পিল্ড, অর্থাৎ মানে নিচের কোন সেন্টেন্সটি রংলি অর্থাৎ মানে সঠিক না, মানে অর্থ সঠিক না, স্পিল্ডের সঙ্গে কোনটার মানে মিলছে না, অর্থাৎ অ্যানালজির ক্ষেত্রে আমরা যেমন পড়ি সেই রকম একটা কোশ্চেন এখানে। তারপর সিবিএ এর পূর্ণ রূপ কি, সিবিএ এর পূর্ণ রূপ কি, এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। তারপর দেখো আহ তুমি বা তোমরা কোন পুরুষ, ব্যাকরণ থেকে একদম বেসিক লেভেলের একটা কোশ্চেন, তুমি বা তোমরা কোন পুরুষ, তুমি বা তোমরা কোন পুরুষ, একদম ব্যাকরণের বেসিক একটা কোশ্চেন এসেছিল। তারপর সাধারণ জ্ঞান থেকে এসেছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন গানে সুরে রচিত, অর্থাৎ দেখবা যে কিছু টপিক আছে যে টপিকগুলো আমরা ছাড়তে পারবো না, যেমন এই যে বাংলা গানের ক্ষেত্রে, তারপর মুক্তিযোদ্ধা বিষয়ক যে সিনেমা বা ছবিগুলো, এই বিষয়গুলো একটু মাথায় রাখবা যে এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে কোশ্চেনটা আমি একটু একটু দেখবো, আমি উত্তরগুলো বলছি না কারণ উত্তরগুলো পড়তে আমার অনেক সময় লাগবে, আমি স্কিপ করে যতটা সম্ভব আমি 100টা কোশ্চেন তোমাদের এক নজরে টাচ করার চেষ্টা করছি, যাতে তোমরা প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পাবো। আর উত্তর যদি পার্সোনালি কেউ চাও তাহলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমাকে একটা মেসেজ দিবা, আমি তাকে দিয়ে দেবো, সমস্যা নেই। তারপর দেখো ইংলিশে সরি একাক্ষর শব্দ, অর্থাৎ কিছু শব্দ আছে মানে যৌগিক শব্দ বা মৌলিক শব্দ, তারপর একাক্ষর শব্দ, এই টাইপের গুলো কিছু কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল। তারপর চুজ দা প্লুরাল নাম্বার, অর্থাৎ নিচের কোনটি বহুবচন, এইরকম একটা কোশ্চেন এখানে আমরা খুঁজে পেয়েছি, অর্থাৎ নিচের কোনটি বহুবচন, এই যে একটা কোশ্চেন। তারপর দেখো এখানে কোশ্চেন ছিল আরেকটা ইংরেজির ক্ষেত্রে, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, দ্য কারেক্ট স্পিচ ইজ, অর্থাৎ আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এটা কিন্তু একটা মানে বিগত সালে কোনো একটা বিসিএস কোশ্চেন কিংবা জবে এই কোশ্চেনটা সেম হুবহুব এসেছিল, সেই কোশ্চেনটা এখানে জাস্ট উঠাইয়া দিছে, এটা একটা বিষয়। তারপর দেখো হুইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাম্বার, কিছুক্ষণ আগে আমরা পড়লাম প্লুরাল নাম্বার থেকে, এবার এসেছে কি সিঙ্গুলার নাম্বার। তারপর দেখো হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, আমি বলেছিলাম না যে কারেকশন আর ক্ষেত্রে অর্থাৎ সেন্টেন্স কারেকশন করতে বলে, সেই ক্ষেত্রে একটা কারেকশন কিন্তু আরো একটা আমরা খুঁজে পেলাম এখানে। তারপর দেখো আবার ব্যাকরণ অংশে আমরা আবার চলে যাই। আহ ব্যাকরণ অংশে আমরা একটু দেখার চেষ্টা করি, সেই ব্যাকরণ অংশে দেখো একটু সবাই। সেটা হচ্ছে প্রথমে যে ব্যাকরণের আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কোনটি চন্দ্রের সমার্থক শব্দ নয়, তার মানে সমার্থক শব্দ থেকেও কিন্তু একটা কোশ্চেন পেয়েছি, তার আগে বিপরীত শব্দ থেকেও কিন্তু একটা কোশ্চেন এসেছিল। সমার্থক শব্দ অর্থাৎ নিচের কোনটি সমার্থক, কোনটি চন্দ্রের সমার্থক শব্দ নয়, কোশ্চেনটা হচ্ছে চন্দ্রের সমার্থক শব্দ কোনটি নয়। আর এর আগে আমরা জানলাম কি কোনটি আকাশের সমার্থক শব্দ, বোঝা গেছে। তারপর তারপর রস্বই কোন ধরনের স্বরধ্বনি, বা রস্বই কোন ধরনের স্বরধ্বনি, এটা একটা আছে। তারপর ভ্রাতুষ্পুত্র, ভ্রাতুষ্পুত্র শব্দের ব্যাস বাক্য কি, অর্থাৎ সমাস থেকে একটা প্রশ্ন কিন্তু এখানে এসেছে, ভ্রাতুষ্পুত্রের ব্যাস বাক্য কি। তারপর আমরা যদি দেখি কি এসেছিল আরেকটা কোশ্চেন, নৌকাতে নদী পার হওয়া যায়, নৌকাতে পদটির কারক ও বিভক্তি, অর্থাৎ সমাস এবং যে কারক বিভক্তি আছে সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবা, সমাজ থেকে একটা পাবা এবং ভাগ্য ভালো হলে দুটোও পেতে পারো, এবং কারক থেকে তোমরা কিন্তু পাবা। তারপর দেখো ফিল ইন দ্য গ্যাপস, এখানে আবার ড্যাশ সল্ট টেস্ট ইজ সল্টি অ্যান্ড ড্যাশ পেপার টেস্ট ইজ হট, এখানে হচ্ছে আর্টিকেল, অর্থাৎ এখানে আর্টিকেল কি বসবে সেই আর্টিকেল থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছে। তারপর দেখো দিস ইজ রাদার ড্যাশ ডিফারেন্ট কোশ্চেন, দ্য কারেক্ট আর্টিকেল, দেখো আর্টিকেল থেকে আমরা পরপর দুইটা কিন্তু কোশ্চেন পেয়েছি, তার মানে আর্টিকেল থেকে দুইটা কোশ্চেন দিয়েছে। তারপর যদি আমরা আবার দেখি দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড রিগোরিয়াস, দেখো এখানে বিপরীত শব্দ থেকে কিন্তু একটা কোশ্চেন, কিছুক্ষণ আগে সমর্থক শব্দ থেকে আমরা পেয়েছি, এখন বিপরীত শব্দ থেকে আরেকটা কোশ্চেন পেয়েছি। এখন তারপর আমরা দেখব
যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কিছু বাক্য আছে যেগুলো এক কথায় প্রকাশ, অর্থাৎ আহ কি বলে, আমরা কথায় কথায় বলে থাকি, যেমন হাতি বাঁচলেও লাখ লাখ টাকা, মরলেও লাখ টাকা। এর হচ্ছে ইংরেজি কি হবে বা ট্রান্সলেশন কি হবে, এটা একটা। তারপর সত্য বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ, অর্থাৎ বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা বানান শুদ্ধিকরণ কিন্তু আমরা পেয়েছি, বানান শুদ্ধিকরণ। তারপর কোনটি বিশেষ্য পদ, দেখো বিশেষ্য পদ অর্থাৎ পদ যেগুলো আছে, পদ সম্পর্কে আইডিয়া তোমরা রাখবা সবাই, পদ থেকে কিন্তু কোশ্চেন থাকে। তারপর ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন এসেছে, ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন একটা পেয়েছি আমরা। এখন সাধারণ জ্ঞান কিছু দেখো, 2018 সালের ই গভর্নেন্স ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিকের ক্ষেত্রে আপডেট, অর্থাৎ মানে কততম, কোন বিষয়ে কততম হয়েছে, এই যে সাম্প্রতিক যে টপিকটা আছে এইগুলোতে একটু জেনে নেবা। তারপর সে ডাহা নিমক হারাম উক্তিটি কোন রচনায় আছে, এটা বাংলা প্রথম পত্র থেকে, একদম তোমার বাংলা প্রথম পত্র থেকে এই কোশ্চেনটা এসেছে। দেখো সে ডাহা নিমক হারাম উক্তিটি কোন রচনায় আছে। তারপর দেখো নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কাও রাখো, এ কথা কে বলেছেন। এই যে তোমরা যে নাটক পড়েছো, অর্থাৎ নাটক বা উপন্যাস থেকে কিন্তু কোশ্চেন আসছে, নাটক বা উপন্যাস আহ, থেকে আমরা কিন্তু দুটা কোশ্চেন পেয়েছি অলরেডি। তারপর ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না, কিছুক্ষণ আগে আমরা একটা পড়লাম কি, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এখন এখানে আসলে কি, ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না। তার মানে দুইটা সেন্টেন্সই দেখো, তোমরা যদি একটু মিলিয়ে দেখো তাহলে দুইটাকে কি বলছে, ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজি থেকে, সরি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলছে। এই টাইপের কোশ্চেন গুলো একটু দেখে নিবা। তারপর দেখো প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি, সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু আমরা একটা কোশ্চেন কিন্তু পেয়ে গেছি, সন্ধি বিচ্ছেদ থেকে। তারপর এই দেখো এখানে 21-এর কৃষ্ণচূড়া কিসের রং, এটা কিন্তু বাংলা প্রথম পত্রের পদ্য অংশ থেকে এই প্রশ্নটা এসেছে। তারপর দেখো নুরুল দিনের কথা মনে পড়ে যায়, অর্থাৎ নুরুল দিনের কথা কিভাবে মনে পড়ে যায়, এই প্রশ্নটা কিন্তু এসেছে। তারপর দেখো কিবোর্ড, এটা হচ্ছে পদ্য অংশ থেকে কিন্তু এই কোশ্চেনটা, এটা হচ্ছে পদ্য অংশ থেকে। তারপর দেখো আহ কিবোর্ড হলো একটি কি, এই যে কিবোর্ড কি, এটা কিন্তু আইসিটির একটা প্রশ্ন, মানে আইসিটির প্রশ্ন, কিন্তু সাধারণত যেহেতু এই ইউনিটে আইসিটি নাই, সেখানে এটা ধরে নিতে হবে সাধারণ বিজ্ঞান থেকে একটা প্রশ্ন এখানে ঢুকেছে, বা আহ, সাধারণ জ্ঞানের ভিতর থেকে একটা কোশ্চেন ঢুকেছে এখানে। তারপর দেখো ভাষা আন্দোলনের অবদানের জন্য 2018 সালে 21শে পদক, অর্থাৎ এই বছরে কে কোন পদক পেয়েছে, এই পদক কাকে দেওয়া হয়েছে, কোন কারণে দেওয়া হয়েছে, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এক নজরে দেখে নেবে, এটা সাম্প্রতিক প্রশ্ন। ওকে। তারপর দেখা যাচ্ছে এখানে ভাষা, এটা আমরা পড়লাম, কমপ্লিট দ্য সেন্টেন্স হি গ্যাভ আপ, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে অর্থাৎ কমপ্লিট সেন্টেন্স করতে হবে। তারপর দেখো দ্য ড্রাইভার জাম্পেড, এটা হচ্ছে জাম্পেড ইনটু, আমরা জানি জাম্পেড সাধারণত ইনটু হয়, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এই পর্যন্ত আমরা তিনটা কিন্তু পেয়ে গেছি। তারপর দেখো এক্সকিউজ মি জেন্টলম্যান, এক্সকিউজ মি ইজ ইউজ টু, মানে এখানে এক্সকিউজ মি কেন ব্যবহার করা হয়েছে, ক্ষমার্থের ক্ষেত্রে, মানে মনের ভাব প্রকাশের ক্ষেত্রে না, অন্য কোনো কারণে। তারপর জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, গানটির রচয়িতাকে, আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে গানের রচয়িতাকে, তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক কোন ছবির কে পরিচালক, এগুলো কিন্তু জানতে হবে। তারপর দেখো লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি, মানে যেটা লিঙ্গান্তর করা সম্ভব হয় না এমন শব্দ নিচে দেয়া থাকবে, সেটা বের করে নিতে হবে, এটা ব্যাকরণ থেকে। হি ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সন্স ফল্ট, মানে এই যে আরো একটা দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আরো একটা আমরা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এ পর্যন্ত চারটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা পেয়ে গেছি। তারপর দেখো ভার্ব ফ্রম অফ দ্য ওয়ার্ড ওম্যান, ওম্যানের ভার্ব ফর্ম কি, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু একটা কোশ্চেন এখানে। তারপর দেখো বাংলাদেশের কোন জেলার সব থেকে বেশি বজ্রপাত হয়, তারপর ছিল ম্যান ক্যান নট লাইভ অ্যালোন, এখানে দ্য ওয়ার্ড অ্যালোন ইজ ইউজড হেয়ার, মানে অ্যালোন এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে, এটা একটা। তারপর বার্ডস আই ভিউ অর্থাৎ কি, অর্থ কি।
তারপর কোন দেশে সবচেয়ে বেশি গাছ রয়েছে? এই যে দেখো একটা কোশ্চেন, রাশিয়া। তারপর দেখো আমার পথ প্রবন্ধে কবি কাজী নজরুল ইসলামের পথ প্রদর্শক কে? একদম আমার পথ কবিতা থেকে। তারপর দেখো মহাজাগতিক কিউরেটর গল্পের মহাজাগতিক কিউরেটররা কোন প্রাণীকে সৌরজগৎ থেকে? দেখছো, একদম মহাজাগতিক কিউরেটর গদ্য অংশ থেকে। কুম্ভিলক বৃত্তি কথাটির অর্থ কি? এটা একটু ব্যতিক্রম কোশ্চেন ছিল এটা। আমজনতা শব্দটি কোন উপসর্গ যোগে? এটা একদম ব্যাকরণ নবম দশম শ্রেণীর যে আমাদের ব্যাকরণ বই আছে, সেই ব্যাকরণ বইতে কিন্তু হুবহু একদম কপি করে দিয়েছে। তারপর দেখো হোয়াইস ওয়ান ইজ দ্য প্রপার ট্যাগ কোশ্চেন। এই যে ট্যাগ কোশ্চেন থেকে কিন্তু একটা নতুন আমরা পেয়ে গেছি। তারপর কারেক্ট স্যানোনিম অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ সমার্থক শব্দ কোন? নিচের কোনটি সমার্থক শব্দ? এখান থেকে কিন্তু অলরেডি 3টা কোশ্চেন আছে। তারপর দেখো দ্য অ্যান্টোনিয়াম অফ প্লাটিটিভ, অর্থাৎ দেখো সমার্থক শব্দ এবং আমরা যদি বিপরীত শব্দ দেখতে যাই, এখান থেকে কিন্তু 4টা কোশ্চেন আমরা পেয়ে গেছি। তার মানে এখান থেকে 4 নাম্বার, ভাবা যায়। তারপর দেখো পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান। আমি কিছুক্ষণ আগে বলেছি যে তোমরা এই আপডেট সাম্প্রতিক এইগুলো জেনে নেবা যে কোন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম, কোন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম। তোমরা যারা আমার লাইভটি দেখছো, আমি তাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমার টাইম লাইনে নেই, আমার ফ্রেন্ড লিস্টে নেই, তারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমাকে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো। কারণ ভর্তি পরীক্ষার যে কোনো সাজেশন, যে কোনো প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আমার কাছে তোমরা পাবা। এর জন্য আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমাকে মেসেজ দিতে পারো, আমি চেষ্টা করবো সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তারপর দেখো আমি কোশ্চেন শেষ করে দেবো কিছুক্ষণ পর। আমজনতা শব্দটির উপসর্গ যোগ সঠিক কোনটি? আমজনতার উপসর্গ, উপসর্গ থেকেও কিন্তু কোশ্চেন আছে। তারপর দেখো কি বলে, এখানে দেখতে পাচ্ছি হোয়াইস ওয়ান ইজ দ্য প্রপার ট্যাগ। ট্যাগ কোশ্চেন থেকে তো আমরা দেখলাম কারেক্ট, বিপরীত শব্দ সমার্থক শব্দ দেখলাম। তারপর হেয়ার ড্যাশ নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট আই প্রমিসড ইউ লাস্ট উইক। এখানে হচ্ছে দেখো এই যে অর্থাৎ রাইট ফ্রম ভার্ব থেকে কিন্তু আরেকটা কোশ্চেন। তারপর আমরা আবার দেখব বরেন্দ্র জাদুঘর পরিচালনা কর্তৃপক্ষ কোন প্রতিষ্ঠানের? এটা একটা কিন্তু ওল্ড কোশ্চেন, মাথায় রাখবা যে বরেন্দ্র জাদুঘর, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে, মাথায় রাখো। বরেন্দ্র জাদুঘর পরিচালনা কর্তৃপক্ষ কোন প্রতিষ্ঠান? এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, নিজেরাই কিন্তু কর্তৃত্ব এটার। তারপর দেখো টেক দা চেয়ার, মানে টেক দা চেয়ার, এটার হচ্ছে সমার্থক অর্থ কি বা অর্থ কি, এটা একটা। তারপর দেখো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? এই কোশ্চেনটা এসেছে সাধারণ জ্ঞান থেকে। দা ওয়ার্ড অ্যাপারেন্ট ইজ বাই অ্যান, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে এই কোশ্চেনটা, পার্ট অফ স্পিচ থেকে এই কোশ্চেনটা অ্যাপারেন্ট এর। তারপর দেখো ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? একদম ব্যাকরণ থেকে, ব্যাকরণের ইজি একটা কোশ্চেন যে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়, ব্যাকরণ থেকে এই কোশ্চেনটা এসেছে। তারপর ব্যাকরণ থেকে আমরা আবারও দেখব, দেখো কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না? বর্ণ উচ্চারণের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে একটু তোমরা পড়ে নিবা, সেই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন পাবা। তারপর দেখো হুইচ ইজ নট দ্য সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রির ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন পেয়েছি আমরা। এখন আমরা পড়বো হচ্ছে কিছু সাধারণ জ্ঞান, আবার সরি ব্যাকরণের ক্ষেত্রে আরো দেখো টসটসে ফল কোন ধরনের বিশেষণের উদাহরণ? এই যে বিশেষ্য বিশেষণ যে টপিকটা আছে এখানে একটু দেখে নিও। আইনজীবী শব্দটির কোন দুইয়ের যোগফল? আইনজীবী, অর্থাৎ তোমরা দেখবে পারিভাষিক শব্দের উপরেই ব্যাকরণে দেখবে যে কিছু ওয়ার্ড আছে, কিছু শব্দ আছে যে শব্দগুলো হচ্ছে পকেট মার, তারপর হচ্ছে কি বলে এই টাইপের কিছু শব্দ আছে পারিভাষিক শব্দ, সেগুলো একটু দেখে নিবা যে আসলে কয়টা শব্দ নিয়ে এগুলো হয়। হেডমাস্টার, এইগুলো একটু দেখে নিও। তারপর হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ জেন্ডার থেকে আমরা দুইটা কোশ্চেন পেয়েছি আগেও। রাজশাহী জেলার পূর্ব নাম কি ছিল? অর্থাৎ এখানে পরীক্ষা দিতে আসবে, এটা একটু জেনে নিও। এর পূর্ব নাম ছিল কি বলতো? রামপুর, বোয়ালিয়া, বারিন্দ, পুন্ড্র, বরেন্দ্র, একটু জেনে নেব। তারপর দেখো দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য, আমি অল্পকাল সেখানে ছিলাম, এটার এটার হচ্ছে কি হবে বলতো? এটার ইংরেজি কি হবে এটা একটু। তারপর দেখো শীত আরম্ভ হয়েছে, এর সঠিক বাংলা অনুবাদ কি? তার মানে অনুবাদ থেকে দেখো ঘুরিয়ে ফিরে আমরা কয়টা কোশ্চেন পেয়েছি এই পর্যন্ত বলতো? 10টার মতো কোশ্চেন আমরা অনুবাদ থেকে কিন্তু পেয়েছি। 8 থেকে 10টার মতো কোশ্চেন আমরা কোথা থেকে পেয়েছি বলতো? অনুবাদ থেকে। তারপর দেখো ইউএনডিপি এর উন্নয়ন পরিমাপে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর অনুষঙ্গ 9 কোনটি? অর্থাৎ এটা সাম্প্রতিক কোশ্চেন ছিল ওই সময়ে,
এটা একটা। তারপর দেখো এই যে আইডেন্টিফাই, অর্থাৎ আরেকটা আমি কোশ্চেন বলি, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিল? অর্থাৎ এই যে অনেকে কোশ্চেন দিচ্ছে যে রাজশাহীর পূর্ব নাম ছিল রামপুর বোয়ালিয়া, হ্যাঁ এটা সঠিক উত্তর। আর তারপর দেখো এখানে বাংলাদেশের সংবিধান রচনার প্রথম মহিলা সদস্য কে ছিলেন, একমাত্র মহিলা সদস্য কে ছিলেন, সেই কোশ্চেনটাও কিন্তু এসেছে। এটা হবে উত্তর বেগম রাজিয়া বানু। তারপর দেখো আইডেন্টি দ্য পার্ট অফ স্পিচ, সেলডমের মানে কোন অংশ, সেলডমটা আসলে কি, সেলডমটা কি, এই কোশ্চেনটা এসেছিল। তা হি হ্যাজ লর্ড অফ দ্য বুক হোয়াইজ আই হ্যাভ হিম ইজ, অর্থাৎ এটা কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স সেখান থেকে। তারপর ট্রি ম্যান সিনড্রোম বা বৃক্ষ মানব সিনড্রোম ঘটে, এই যে বৃক্ষ মানব সিনড্রোম ছিল সেই 2018 সালে আমাদের সময়ে। এবছর আছে কি বলতো, করোনা ভাইরাস। করোনা ভাইরাস থেকে তোমরা দেখবে যে একটা কোশ্চেন মাস্ট বি পাবা, যে কোনোই হোক যেভাবে হোক, করোনা ভাইরাসের উপসর্গ কি, করোনা ভাইরাস মানে প্রথম আবিষ্কৃত হয় কোথায়, করোনা ভাইরাস কোন ভাষা শব্দ, এইখান থেকে একটু জেনে রাখবা, ঠিক আছে। তারপর দেখো ইংরেজি মাইগ্রেশনের বাংলা পরিভাষা, মাইগ্রেশনের বাংলা পরিভাষা কি হবে, এই কোশ্চেনটা এসেছিল। তারপর স্যানোনিম অফ দ্য স্ট্রাইকি, স্ট্রাইকের সমার্থক শব্দ কি। তার মানে দেখো সমার্থক আর ইংরেজির বিপরীত শব্দ শব্দ থেকে আমরা অ্যাটলিস্ট 5 থেকে 7টা কোশ্চেন পেয়েছি। তার মানে কেউ যদি এই টপিক গুলো পড়ে মোটামুটি দেখো তার কিন্তু ইজি একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকছে। তারপর দেখো বিবিএস এর সাম্প্রতিক তথ্য অনুসারে 2018 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? এই যে বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় কত 2021 সালে এসে দাঁড়িয়েছে, এটা একটু পড়ে নেবা। তারপর দেখো দ্যাট ক্যান নট বি কারেক্টেড ওয়ার ইমপ্রুভড ইজ, মানে নিচের কোনটি কারেক্ট নয় বা সঠিক নয়, এটা হচ্ছে একটু জেনে নিবা, এটা তোমাদের কারেকশনের ক্ষেত্রে। তারপর দেখো টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা মেয়াদকাল কত? এটা উত্তর হবে কত বলতো, 2016 থেকে 2030 সাল পর্যন্ত টেকসই, এসডিজি যেটা, ঠিক আছে, এটা একটু পড়ে নিবা। তারপর দেখো দা ফেমিনিন জেন্ডার, জেন্ডার থেকে আবার কোশ্চেন, জেন্ডার থেকে আমরা 4টা কোশ্চেন পেয়েছি এ পর্যন্ত, জেন্ডার থেকে 4টা কোশ্চেন। তারপর সমার্থক বিপরীত শব্দ থেকে 7টা কোশ্চেন। তারপর হচ্ছে কোথা থেকে, ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজিতে 10টা কোশ্চেন আমরা পেয়েছি। তারপর দেখো এই যে সব কটা জানালা খুলে দাও না, এই গানের এই বাক্যে না এর ব্যবহার কি? সব কটা জানালা খুলে দাও না এই বাক্যে না এর ব্যবহার কি? এটা ব্যাকরণ থেকে এসেছে। তারপরে কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাইলেন না, এটা এসেছে কোথা থেকে বলতো? এই যে আমরা কি পড়েছিলাম গদ্য অংশ, আমরা গদ্য পড়েছিলাম কোথায়, অপরিচিত সেইখান থেকে। তারপর আমরা দেখব সড়ক পরিবহন বিল 2018 তে সংঘটিত দুর্ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি, এটা সাম্প্রতিক কোশ্চেন, এটা তোমরা পত্রিকা বা এগুলো যদি ঘাটাঘাটি করো এখান থেকে পেয়ে যাবা। তারপর দেখো সিরাজউদ্দৌলা নাটকের কোথাকার মহারানীর কথা উল্লেখ আছে, কোথাকার মহারানীর কথা বলতো, মুর্শিদাবাদের মহারানীর কথা কিন্তু উল্লেখ আছে। তার মানে এই কোশ্চেন গুলো কিন্তু আসছে দেখো নাটক থেকে। তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কবিতা অংশটি কোন কবিতা থেকে নেওয়া আছে? তার মানে কবিতার দেখো একদম ভিতর থেকে কবিতার যে অংশটা থাকে সেখান থেকে কিন্তু কোশ্চেন তুলে দেয়। তারপর দেখো দ্য ওয়ার্ড প্রেগন্যান্ট ইজ অ্যান, অর্থাৎ পার্ট অফ স্পিচ থেকে আমরা কিন্তু 4টা কোশ্চেন পেয়েছি এ পর্যন্ত এই কোশ্চেনে। আমার শিফট ছিল হচ্ছে প্রথম শিফট, আমার শিফট ছিল প্রথম শিফট, সরি হ্যাঁ প্রথম শিফট, আমার ইউনিটের প্রথম শিফট ছিল এবং সেট ছিল, কোশ্চেন সেট হলো 2। তারপর দেখো তার মানে এটা হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে এসেছে। তারপর হি টক্স ইফ হি ড্যাশ এভরিথিং, মানে সে এমন ভাবে কথা বলে যে সে সবকিছু জানে। তার মানে এই যে একটা কোশ্চেন দেখো আমরা জানছি এটা কোথা থেকে বলতো, আহ এই যে তোমরা ধরতে পারো কন্ডিশনাল যে সেন্টেন্স গুলো আছে না, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, সেই কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু কোশ্চেনটা এসেছে। আচ্ছা, এই ছিল আমার কাছে মোটামুটি তোমাদের আজকের ক্লাস, অর্থাৎ এ ইউনিটের কোশ্চেন সম্পর্কে আমার আলোচনা, এই কোশ্চেন সম্পর্কে আলোচনা। আর এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে চাইলে তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমাকে মেসেজ করতে পারো।
আর আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো আরো দ্রুত নেয়ার জন্য। আরো যদি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের কোনো জানার আগ্রহ থাকে, তাহলে তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমার কাছ থেকে জেনে নেবা। আমি আরেকটা বিষয় তোমাদের শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে ভর্তি পরীক্ষা দিতে যারা আসবা তোমরা, সেই আসার ক্ষেত্রে তোমরা আগে থেকেই থাকার জায়গাটা কনফার্ম করে আসবা। যদি কনফার্ম করে না আসো, তাহলে এখানে এসে বিপদের মধ্যে পড়ে যাবা। দেখা যাবে যে তুমি যে ভাই বা আপুর আন্ডারে আসবা, হয়তো তিনি ব্যস্ত, বা তার পরীক্ষার জন্য পড়াশোনা, যেহেতু রাবিতে পরীক্ষা চলছে, সেক্ষেত্রে তোমার এটা কিন্তু একান্ত নিজ দায়িত্বে করে নিতে হবে আগে থেকে কনফার্ম, মানে যার রেফারেন্সে আসো না কেন। আর একটা বিষয়, যাদের যার যে বিল্ডিং এ পড়েছে, অর্থাৎ তুমি যে বিল্ডিং এ তোমার হচ্ছে আসনটি পড়েছে, তোমরা হচ্ছে সেই আসনটি বা সেই বিল্ডিংটি আগে পরিচিত হবা, যাতে পরীক্ষার কেন্দ্রে অনেকজন তো আসবে পরীক্ষা দিতে, অনেকজন, অনেকজনের ভিড় হবে, যাতে তুমি ওই বিল্ডিংটা দেখে তুমি চিনতে পারো যে আমার এই বিল্ডিং এ সিট পড়ছে, এটা যেন বুঝতে পারো। এর জন্য কি করবা, আমার দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা আমার চ্যানেল লিংক দেওয়া আছে, ওই ভিডিওর লিংকটা দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে ওই ভিডিওটা একটু দেখে নাও। যার যে বিল্ডিং রয়েছে সবকিছু ডিটেলাইজ ওখান থেকে পেয়ে যাবা। সব তথ্য কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওকে, সবকিছু আমি একদম বিস্তারিত ভাবে দিয়েছি, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয়, আহ ভর্তি পরীক্ষা দেওয়ার আসার আগে, অর্থাৎ এখানে আসার আগে তোমরা মাথায় রাখবা যে অভিভাবকের সঙ্গে যদি না আনা লাগে তাহলে ভালো। যদি অভিভাবক যদি সঙ্গে আনতেই হয়, তাহলে চেষ্টা করবা আহ কোনো মাকে কিংবা নিজের মাকে কিংবা বড় ভাইকে এভাবে নিয়ে আসার জন্য। আর বয়স্ক মানুষ বা যদি এরকম কেউ থাকে, তাদেরকে আনার চেষ্টা করবে না, কারণ এত মানুষের ভিড়ে হয়তো উনি সমস্যার সম্মুখীন হতে পারে। আর ছোট বাচ্চা বা এরকম কেউ ঘুরতে আসছে বা পরীক্ষা দিতে, অনেকে ফ্যামিলি নিয়ে আসে, মানে মানে মেয়ে বা ছেলে পরীক্ষা দিচ্ছে, ফ্যামিলি সহ, মানে পুরো ফ্যামিলি মিলে আছে ট্যুর করতে এখানে। এই টাইপের এই কাজটা কেউ করবে না, কারণ এটা তোমাদের জন্য অনেক অনেক একটা বাজে ইফেক্ট ফেলবে, পরীক্ষায় মানসিক একটা চাপ পড়বে। তারপরেও যদি তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখো, এই শেষ মুহূর্তে যে বেশি পরীক্ষা দিবা, যদি কেউ একদিন 50টা করে, মনে করো যে 50টা কোশ্চেন সলভ করো, অর্থাৎ কেউ যদি কারোর রেফারেন্সে বা কোনো ভাইয়ের আন্ডারে যদি পরীক্ষা দাও, 50টা এমসিকিউ পরীক্ষা দিচ্ছ বা 80টা রাবির মতো পরীক্ষা দিচ্ছ, আমি মনে করি যে তার সবগুলোই শেষ মুহূর্তে যদি সে পরীক্ষাই শুধু দিতে থাকে, তার জন্য আরো বেশি হেল্পফুল হবে। যদি তোমরা কেউ পরীক্ষা দিতে চাও, তাহলে পার্সোনালি আমাকে ইনবক্সে নক করতে পারো, আমি তোমাদের সেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি, আমি হেল্প করবো যথাসাধ্য তোমাদের। আর একটা বিষয়, যারা রাবিতে পরীক্ষা দিতে আসবা, তারা রাবির বিগত সালের কোশ্চেন গুলো একটু সলভ করে আসবা। এর জন্য রাবি চ্যালেঞ্জ আমাদের যে বইটি আছে, সেই বইটি পড়ে তোমরা বিগত সালের প্রত্যেকটা ইউনিটের কোশ্চেন একটু ব্যাখ্যা সহ পড়ে আসবা। আর রাবিতে জানো যে সালের কোশ্চেন রিপিট হয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের সবার। ঠিক আছে? আহ আর যদি এখন পর্যন্ত যারা থাকার জায়গা কনফার্ম করতে পারো নাই, ছেলে হোক মেয়ে হোক, যাদের থাকার ব্যবস্থা হয় নাই, তারা আর দেরি না করে আমাকে পার্সোনালি ইনবক্সে নক করেন। আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য, আমি যতটুকু আমার সাধ্য থেকে পারি চেষ্টা করব। এখন পর্যন্ত যারা থাকার জায়গার ব্যবস্থা করতে পারেননি বা ব্যবস্থা হয়নি, শুধুমাত্র তারাই, ছেলে হোক বা মেয়ে হোক, তারাই শুধু আমাকে ইনবক্সে আমার সঙ্গে শেয়ার করুন, আমি চেষ্টা করব তাদের সমাধান করার জন্য। পরিশেষে সবার সুস্থতা কামনা করে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের পদচারণায় মুখরিত হোক, এবং তোমাদের এতদিনের যে লালিত স্বপ্ন পূরণ হোক, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। তার আগে আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবসময় আপনাদের সহযোগিতা আমিও এগিয়ে যেতে চাই। আহ আরো কথা হবে, আরো আলোচনা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।